অনুষ্ঠিত হয়ে গেল প্রথম ধাপের উপজেলা নির্বাচন। এক দশকে সবচাইতে কম ভোট পড়েছে প্রথম ধাপের এই উপজেলা নির্বাচনে। এই নির্বাচনে ১৩৯ উপজেলায় চেয়ারম্যান পদে ভোট পড়েছে গড়ে ৩৬.১০%। যেটি বলছিলাম, গত এক দশকে স্থানীয় সরকার নির্বাচনে এটি সর্বোচ্চ কম ভোট এবং যেই সমস্যাগুলো এই নির্বাচনে আমরা দেখেছি, বিশেষ করে রাজনীতিতে নির্বাচন এমপিদের স্বজনদের নিয়ে আসলে নতুন করে ভাবনার এক ধরনের খোরাক সৃষ্টি হয়েছে সরকারি দল, বিশেষ করে আওয়ামী লীগে। অর্থাৎ এই উপজেলা নির্বাচন ঘিরে আমরা আসলে কি বিশ্লেষণ করে দেখলাম, কি পেয়েছে এই নির্বাচন থেকে, সেই সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, যদি উপজেলা নির্বাচন বিশ্লেষণ করি তাহলে আসলে আমরা কি পেতে যাচ্ছি সবকিছু নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন এম.এ. আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, এবং আছেন কুদ্দুস আফরাদ, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এম.এ. আজিজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেটি বলছিলাম, এক দশকের সবচেয়ে কম ভোট দেখলাম আমরা এবারের এই ষষ্ঠ উপজেলা নির্বাচনে, এবং 15টি মাত্র উপজেলায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এমন আমরা শুনতে পাচ্ছি। এরপরে আসলে সেই হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু নিজেদের সাথে নিজেদেরই, অর্থাৎ দলীয় প্রতীকের বাইরে এই নির্বাচন হওয়ার কথা থাকলেও কিন্তু আমরা তেমনভাবে কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাইনি। অনেকগুলো আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায়ও জয়ী হতে দেখলাম। তার মানে আসলে কি ধরনের উদাহরণ আমরা দেখলাম এই উপজেলা নির্বাচনে? ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন আসলে কি পেলাম। আমার বক্তব্য হচ্ছে, এক অর্থে উত্তর দিলে, গণতান্ত্রিক চর্চা বা গণতান্ত্রিক সংস্কৃতিতে যদি না থাকা যায় তাহলে এই অনেকটা একদল থেকে প্রার্থী করে নির্বাচন করা যাবে না। আস্তে আস্তে এই যাবৎকালের সবচাইতে কম পার্সেন্টেজ ভোট কাস্ট হয়েছে এবং আগামী দিনে এটা কমতে থাকবে। যেমন ইলেকশন কমিশন থেকে ঘোষণা করা হয়েছে 36% 1%, কিন্তু বিবিসির থেকে বলা হয়েছে 22%-এর কম। যাক, 36%ও যদি হয়ে থাকে, এটা কিন্তু সর্বকালের সর্বনিম্ন ভোট। অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নিজেদের দল থেকে প্রার্থী তৈরি করে দেওয়া হয়েছে, তাতে যেমন ফল হয় নাই, এবারেও যেটা প্রতীকবিহীন নির্বাচন, সেখানেও সেটা কাজ হয় নাই। অর্থাৎ এখন যেটা বলা হচ্ছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে দেশে কিন্তু ফাইনালি গণতান্ত্রিক ব্যবস্থাপনা থাকবে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা ধরে রাখবার জন্যই কিন্তু দলীয় প্রতীকের বাইরে গিয়ে নির্বাচন করার কথা ছিল। সেখানে আমরা অন্য বিরোধী দলগুলোকে দেখলাম আমরা অংশগ্রহণ করতে। না, আপনি আমাদের দেশের সবচাইতে বেশি সংখ্যক, শতাংশ অনুযায়ী বেশি সংখ্যক লোক পলিটিক্সের ব্যাপারে আপনার দুর্বল। আপনি রিক্সায় উঠলেও বলে যে ভাই অমুকটার খবর কি, তমুকটার খবর কি। এই জন্যেই এই যে চালাকি, এটা কিন্তু বোঝে। কারণ হোসেন মোহাম্মদ এরশাদ আপনার এই উপজেলা পদ্ধতি চালু করে, সেখানে কিন্তু প্রতীক ছিল না, সবার জন্য এটা ওপেন ছিল। তখনও কিছু দু একজন স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে। এরপরে আপনার আওয়ামী লীগ সরকার 2015 সালে মনে করলো দলীয় প্রতীক ইন্ট্রোডিউস করলে হয়তো সুবিধা হবে। তখন বিরোধী দল সহ স্থানীয় সরকার বিশেষজ্ঞরা এটার কিন্তু বিরোধিতা করেছে। তারপরেও সরকার অনড়। তখন শেষ পর্যন্ত বলেছিল যে অন্তত পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের আদলে আইনটা করা হোক। কিন্তু আইনটাতে ভেরি ইন্টারেস্টিং যে আপনার উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র প্রতীক রাখা হলো, আর কোনো পদে প্রতীক রাখা হলো না। এরপরে এমপিকে আপনার উপদেষ্টা করে দেওয়া হলো এবং ইউএনওকে সব নির্বাহী ক্ষমতা দেওয়া হলো। এরপরে উপজেলা বলেন, পৌরসভা বলেন, ইউনিয়ন কাউন্সিল বলেন, পুরোটা রাজনৈতিক দলের অধীনে চলে আসলো। এখন যে উদ্দেশ্যে হোসেন মোহাম্মদ এরশাদও স্থানীয় সরকার উপজেলা করেছিল, সেই জায়গাও নাই। সে চেয়েছিল এটা উন্নয়নের কেন্দ্রবিন্দু হোক। কিন্তু সেই উন্নয়ন আসলে কি শুধু ক্ষমতা দখলের এক ধরনের নির্বাচন হয়ে গেল কিনা? কুদ্দুস আফরাদ, আপনার কাছে যদি আসি, এই নির্বাচনকে ঘিরে আমরা অনেক ধরনের সংঘাত সহিংসতা দেখেছি। বিশেষ করে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, তাদের আত্মীয় স্বজনদেরকে নির্বাচন থেকে সরে যাবার জন্য অনেক ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমরা শুনেছিলাম, যদিও শেষ পর্যন্ত আমরা তেমন বড় অঙ্কের কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। এটি আসলে আওয়ামী লীগকে নতুন করে ভাবাচ্ছে কিনা এই নির্বাচনের পর? ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা আমাদের আজকের এই অনুষ্ঠানের সহ আলোচক সিনিয়র সাংবাদিক আজিজ ভাই, এবং যারা এই মুহূর্তে দেশ টিভির সামনে আছেন আপনাদেরকে শুভেচ্ছা। না, ভাবাচ্ছে না, আওয়ামী লীগ এক এক সময় এক একটা এক্সপেরিমেন্ট করতেছে আর কি। আমি তো
ওই দলীয় প্রতীক, তারপর হচ্ছে যে দলের ঘনিষ্ঠ লোকজন বা এমপি মন্ত্রীদের ঘনিষ্ঠ লোকজন, এই কোনোটারই আমি বিপক্ষে না। উনি যেটা বলছিলেন যে পরিপূর্ণভাবে যদি করা যায় যে কোনো কিছু, আমাদের এখানে সব কিছু হাফ হাফ করা হয়। ধরেন এই যে আত্মীয় স্বজনের ব্যাপারে বলা হচ্ছে, এটা কোন গ্রাউন্ডে বলা হচ্ছে? যে ভোটার সে দাঁড়াইতে পারবে, এটা হচ্ছে নির্বাচন কমিশন বা সাংবিধানিক, যে ভোটার সে দাঁড়াইতে পারবে। 2, সে যদি লোকালি পপুলার লোক হন, সমাজসেবা জনকল্যাণে যদি তার ইতিপূর্বের থাকেন, কোনো রাজনৈতিক সংশ্লেষ থাকেন, তাহলে তাকে বাধা দেওয়ার তো অনুচিত। কারণ এর জন্যই তো মানুষ রাজনীতি করে, এবং সে একটা স্থানীয় সরকারের একটা ইনস্টিটিউশনের দায়িত্ব নেবে, এইটার জন্যই রাজনীতি করে। এখন এখানে প্রভাবশালী বলতে গেলে যদি মন্ত্রী এমপিকে বলা, এর বাইরেও অনেক রকম প্রভাবশালী আছে। আসলে মন্ত্রী এমপিরাই তাদের নিজেদের এলাকায় প্রভাব বিস্তার করবার জন্য কিংবা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবার জন্য করে, এটা আমাদের কালচার। কিন্তু এর বাইরেও প্রভাবশালী আছে, আমি ওইটাই বলছি। এর বাইরে সেক্রেটারিয়েটে বসে প্রভাবশালী করা যায়, অন্য কোথাও বসে প্রভাব করা যায়, তার ভাই ব্রাদারকে আনা যায়, আবার নানারও সংস্কৃতি আছে। আমরা গত জাতীয় সংসদ নির্বাচনে দেখছি, বর্তমান আইজিপির ভাই দাঁড়িয়েছিলেন একটা আসন থেকে এমপি পদে, উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন 2 বার পর পর, পপুলার ভোট ছেড়ে দিয়ে এমপি ইলেকশন করলেন, কিন্তু ওইখানে স্বতন্ত্র সদস্যের কাছে, সুরঞ্জিত বাবুর স্ত্রীর কাছে উনি হেরে গেছেন। আবার এই উপজেলা নির্বাচনে আমরা এমন উদাহরণ দেখেছি যে খোদ মন্ত্রী এমপিরা বলছেন আসলে তাদের নিজেদের নির্বাচিত লোককে নির্বাচিত না করা হলে সেই এলাকায় কোনো উন্নয়ন করা হবে না। এটা কেউ কেউ বলেন, এটা সব সময় বলেন, এখন না, আমাদের কালচারটা তো এরকম, সব সময় বলেন। আমি একটু আগে সেটাই বলছি, আদাআদি করা, অর্থাৎ যেটা করা হলো যে প্রতীক নিয়ে যদি সার্বজনীন করা হতো এবং ওইখানে হস্তক্ষেপ করা না হতো, তাহলে কিন্তু ওইটাই টিকে থাকতে। কিন্তু ওইখানে হস্তক্ষেপ হয়েছে বলে এটা টিকতে পারে নাই। ওইটারই স্বীকৃতি আবার সরকারি আবার ওইটা তুলে নিয়ে নিজেই স্বীকৃতি দিল যে এটা করা যায় নাই। একইভাবে এই আত্মীয় স্বজনের কথা বলা হলো, কি বলা হলো? আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি প্রথম দিন কি বললেন, তার 5-7 দিন পরে কি বললেন, সর্বশেষ কি বললেন। দেখেন কত হিবিজিবি আছে এইসব জায়গা। তো এইসব একটা শাসক দলের পক্ষ থেকে এক এক সময় এক এক ধরনের যখন হয়, তখন মানুষ বিভ্রান্তিতে পড়ে। আসল কথা হচ্ছে এই উপজেলা প্রতিষ্ঠানকে যদি কার্যকর করা যায়, আর ওইখানে যদি নির্বাচনে যদি কোনো রকম হস্তক্ষেপ না থাকে, তাহলে ভোটগুলোতে মানুষের অংশগ্রহণ বাড়বে। আরেকটা হচ্ছে মানুষের ধারণা হয়ে গেছে যে ভোটে আমি যাই বা না যাই, ভোটে তো যারা দাঁড়িয়েছে তারা আমার লোক বা আজিজ ভাইয়ের লোক, তারাই জিতবে। অথবা আরেকটা হয়েছে এই জায়গাটা, আজিজ ভাইয়ের পছন্দেরই 3 জন দাঁড়াইছে। এখন আজিজ ভাই কিভাবে বা আমি কিভাবে ওই জায়গাটা যে বলবো যে অমুককে ভোট দেন, 3 জনই তো আমার পছন্দের। তো অনেক লোক কিন্তু ওই কারণে নিরুৎসাহিত। আসলে ভোটারদের মাঝে এখন অনীহা সৃষ্টি হয়েছে। অনীহা হচ্ছে এই জন্য বললাম না, 3 জনই একই দলের বা 2 জন একই দলের। এই যে বারবার আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করছি, এটা তো আমাদের গণতান্ত্রিক ধারার জন্য যথেষ্ট ক্ষতি হয়ে আছে। সে তো বিভ্রান্তিতে পড়ে, বা ভোট প্রচারণায় যাবে, একটু উচ্চকণ্ঠে আওয়াজ করবে, সে তো বিভ্রান্তিতে পড়ে। আমি এর পক্ষে বললে ওর বিপক্ষে বলবো। কিন্তু এখানে আরেকটি বড় প্রশ্ন থেকে যায় কুদ্দুস আফরাদ, আপনার কথা সূত্র ধরে এম এ আজিজ আপনার কাছে যদি আসি, যেটি বলছিলেন কুদ্দুস আফরাদ যে এমপি মন্ত্রীদের নিজস্ব লোকেরাই নির্বাচন করেছে, এবং সেটি আমরা দেখলাম এই উপজেলা নির্বাচনে। এরপরও তাহলে এমপিদের যারা ভোটার ছিলেন, এমপিদের যারা লোক ছিলেন, তারা ভোট দিতে আসলেন না কেন? না, বিষয়টা হলো যে ধরেন আজকে যেটা নিউজ দেখলাম যে মন্ত্রী এমপিরা যে স্বজনদেরকে নমিনেশনে ইলেকশনে দাঁড় করিয়েছিল বা দাঁড়িয়েছে, তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা আওয়ামী লীগ নিচ্ছে না। আমার কথা হলো তাহলে হাসালি কেন? ব্যাপারটা তো এরকম। আমার বক্তব্য, প্রতীক সরিয়ে স্বতন্ত্র চেহারা দিয়ে নির্বাচন করছেন, সেখানে যে কেউ তো দাঁড়াতে পারে, সে মন্ত্রীর ছেলে, বাপ, স্ত্রী নাকি। এখন একটা উদাহরণ দেই তো, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার আপন ছোট ভাই ওবায়দুল কাদের সাহেবকে চ্যালেঞ্জ করে নির্বাচন করে এবং সে জেতে। সে কি যদি বলে যে তুই দাঁড়াস না, মানবে না। কারণ তার সক্রিয়তা সে স্বতন্ত্র ব্যক্তি, সে সক্রিয়তা নিয়ে পলিটিক্স করে। ওবায়দুল কাদের ধারে না। যেমন আমার এলাকায় ডেপুটি স্পিকার শামসুল হকের আপন ভাই, সে মেয়র ছিল, এবার উপজেলায় দাঁড়িয়েছে, তার সাথে সাপে নেউলের সম্পর্ক। এখন ডেপুটি স্পিকার আপনি যদি বলেন যে তার আপন ভাই দাঁড়াইছে, তাকে বসায় দেখ, তার কথা তো মানবে না, অসম্ভব। এই ধারা বজায় রাখতে গিয়ে আসলে যারা সত্যিকারের রাজনীতি করেছেন তাদেরকে আমরা আসলে অনেকটা পিছিয়ে। না, আমি তো দুটোই সত্যিকারের রাজনীতিবিদের কথাই বললাম। ওবায়দুল কাদের সাহেবের ভাইও
এবং ডেপুটি স্পিকার ভাইও তারা সত্যিকারের পলিটিশিয়ান। আপনি তাদের বাদ দিবেন কেন? তাদের অধিকার ক্ষুণ্ণ করবেন কেন? তার বয়স তো 18 বছর, সে তো সুস্থ, সে তো চোখে দেখে কানে দেখে, সে আগে ছিল, এখন সে দাঁড়াইছে, তাকে আপনি বন্ধ করেন, তার এই রাইটকে খর্ব করেন কেন? এটা হলো আমার প্রশ্ন। তা আমার কথা হলো তাহলে আপনাকে এই পরিস্থিতি তৈরি হবে সে তো রাজনীতিবিদদের আগে বুঝতে হবে। তাহলে প্রতীক রেখে দিত, প্রতীক রেখে দিলে তার দল থেকে নমিনেশন দিত, যিনি নমিনেশন দিত তার হয়তো বিদ্রোহী দাঁড়াতো, কারণ এখন তো পার্লামেন্ট নির্বাচন করার পরে তৃণমূলে অনেক বিভক্তি হয়ে গেছে, করতো। এখন ধরেন অনেকেই জানি এর বাইরে যেটা হয় আপত্তি ওইটা যে একজন এমপি বা দলের বড় নেতা ছিল, সে ধরেন মারা গেছে অথবা পলিটিক্স থেকে নিষ্ক্রিয় হয়েছে, এবং তার ইমেজে তার মেয়েকে বা তার ছেলেকে বা তার স্ত্রীকে নমিনেশন দেওয়া হলেও সে রাজনীতিতে নাই, তখন প্রশ্ন ওঠে। কিন্তু এটাও বাবা বাঁচবেন কেমনে? আপনি তো প্রতীক নাই, আপনি তো স্বতন্ত্র নির্বাচন দিয়েছেন, তো স্বতন্ত্র তো যে এলিজেবল সে তো ইলেকশন করতে পারে, এটা তো দ্বিচারিতা আমার বক্তব্য হচ্ছে। কিন্তু তারপরেও একটা জিনিস বলবো যে এটাতে কিন্তু একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে তৃণমূলে ব্যবস্থা নেওয়ার সক্ষমতা অনেক কারণেই সক্ষমতা সরকারি দলের ঠিক এই জায়গাটিতে যদি আবার কুদ্দুস আফরাদ আপনার কাছে আসি, উপজেলা নির্বাচনে আসলে তৃণমূলের খুব কাছাকাছি যাওয়ার সুযোগ থাকে দলগুলোর, সেই জায়গাটি থেকে এবারের উপজেলা নির্বাচনকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিনা সরকারি দল আসলে তৃণমূলে তাদের নিয়ন্ত্রণ হারাচ্ছে? না, এখন যে অবস্থায় নিয়ন্ত্রণ হারাচ্ছে না, এখানে তো এইখানে দ্বিদলীয় রাজনৈতিক সক্রিয় আছে, দ্বিদল ভিত্তিক রাজনীতি সক্রিয় আছে, কিন্তু ক্ষমতায়নে একদল ভিত্তিক রাজনীতি প্রভাব প্রতিপন্ন আছে। সুতরাং ক্ষমতা যেদিকে থাকে সব মানুষ যতদিন ক্ষমতার চেয়ারটা থাকবে ততদিন ইয়েস ইয়েস বলবে এবং সব এই দিকেই থাকবে। না থাকলে বলা যাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। হ্যাঁ, আকারে ক্ষতিগ্রস্ত। কিন্তু যখন আসলে দলের সর্বোচ্চ হাই কমান্ড থেকে এক ধরনের নির্দেশনা আসে, সেটি আমরা অমান্য করতে দেখলাম তৃণমূলের নেতাকর্মীদের, তার মানে কি আসলে এই নিয়ন্ত্রণ আছে? বিএনপি জাতীয় পার্টিতে এটা বহু আগের থেকে, নতুন না, বহু আগের চরিত্র। বহিষ্কার করতেছে, আবার নিচ্ছে, এই করতেছে, ওই করতেছে ইত্যাদি। এই যে বিএনপি থেকে অনেকগুলো বহিষ্কার করছে, 80 জনকে বহিষ্কার করা হয়েছে। 80 জন না, 80 জনকে তো সর্বমোট 140, 47, তারপর আবার কয়দিন আগে একটা করলো, ধরেন না 150 হোক বা 1500 হোক, ছোটো মোটো বিলি। তো এইগুলো আবার যারা জয়ী হবে তারা ঠিকই প্রভাব প্রতিপত্তি থাকবে, তাদেরকে দলে নিয়ে নেওয়া হবে। এরপর আসলে বিএনপি একটা সিদ্ধান্ত নিতে পেরেছে, আওয়ামী লীগ সেই সিদ্ধান্তও কেন নিতে পারলো না? কোনটা বিএনপি সিদ্ধান্ত? বহিষ্কার করবে মত এক ধরনের সিদ্ধান্ত। আওয়ামী লীগ বহিষ্কার কাকে করবে? এটা তো দলীয় প্রতীক দিয়ে, আওয়ামী লীগ তো নমিনেশন দেয় না, বিএনপি হচ্ছে বর্জন করছে, সেই জন্য সিদ্ধান্ত নিতে পারছে। আওয়ামী লীগ তো বর্জন করে নাই, সেই সিদ্ধান্ত নিবে কিভাবে? কাকে নিষেধ করছে? ওই তো মন্ত্রী এমপির আত্মীয়। না, মন্ত্রী সুস্পষ্ট নির্দেশনা আছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেটিও বলা আছে। আমি আরো বলি, ছেলে স্ত্রী তাদেরকে তো আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে দেখেছি শেষ পর্যন্ত। এরকম 8 জন দাঁড়িয়েছিল, মাত্র একজন পাস করছে, 6 জনই ফেল করছে ইলেকশনে। 6 জনই প্রথম দফের ইলেকশনে ফেল করছে। আত্মীয় স্বজন মোট ছিল 8 জন, এর ভিতরে 7 জন ফেল করছে, একজন পাস করছে। তো এইরকম খুব একটা জানে না। আর আজিজ ভাই প্রথমে যেটা বলছে যে কিছু তো হবে না, না, এই বার্তা দিয়ে যেটা করছে, নাহলে এটা একটা অ্যাবলো স্যাবলো অবস্থা হয়ে যেত ভোটটায়। সব প্রভাব, সব এমপি মন্ত্রী এমপির কিন্তু খুব কম, হ্যাঁ খুব কম দাঁড়িয়েছে। এই বার্তা একটা কাজ হচ্ছে, নাহলে এই যে 400 প্রায় 80টার মতো বা 79টার মতো উপজেলায় ভোট হবে, দেখা যেত আমরা 5 শতাধিক না 6 শতাধিক। এরপরও যখন ভোটের হার আসলে এত কম হয়, মাত্র 36.10, সেখানে যে প্রশ্নটি আমি করেছিলাম এম এ আজিজকে, সেই প্রশ্নটি যদি আপনাকেও করি, আপনি যাদের কথা বলছেন কিংবা আওয়ামী লীগের যে হেভিওয়েট নেতাদের কথা আমরা বলছি, তাদের লোকেরা কোথায় ছিলেন? তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতেন, তারা যদি ভোটার হয়ে নির্বাচনে আসতেন, এই ভোটার সংখ্যা কি আরো বাড়তে পারতো না? নির্বাচনে একটা ওয়েব সৃষ্টি হয়, সেই ওয়েবটা তৈরি হয় নাই। সেই ওয়েব অর্থাৎ হচ্ছে রাজনৈতিকভাবে, যেহেতু এখানে রাজনৈতিক বিয়ে নির্বাচন, ওয়েবটা করতে পারে নাই। আর হচ্ছে পপুলার লোক, দেখেন আপনি খেয়াল করবেন, এইখানে আমরা প্রথম দিকে টিআইবি যে প্রথম দফার নির্বাচনের একটা দেখলো যে পেশার, সেখানে প্রায় 75% হচ্ছে ব্যবসায়ী এবং কোটিপতির সংখ্যাও বেড়েছে। হ্যাঁ, তো ব্যবসায়ীরা দাঁড়িয়েছে, ওইখানে টাকা পয়সা বিতরণ হচ্ছে, কিন্তু পপুলার লোক দাঁড়াইতে পারেনি।
পপুলার লোক বলতে আমি বুঝছি বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, অন্য কোনো দল। আবার একটু প্রশ্ন করি, আমি শেষ করে দিই। পপুলার লোক দাঁড়ালে যেটা হয়, ভোটার আসে, কারণ তার সাথে কানেকশন থাকে ভোটারের। এখানে যারা গেছে ব্যবসা করার টাকা, ওরা কোনো রকম সেই জায়গাটি থেকে আসলে দলগুলো এক ধরনের বড় দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে কিনা, আওয়ামী লীগের আসলে সরকারি দল হিসেবে এখানে বড় কিছু করবার ছিল কিনা, আমি উত্তর নিব। আমাকে একটা বিরতি নিয়ে ফিরতে হবে, দেশ সন্ধ্যা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। এম এ আজিজ, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম এই উপজেলা নির্বাচনে আমরা অনেক ব্যবসায়ীদেরকে নির্বাচন করতে দেখেছি, অনেক রাজনীতিবিদদেরকে বাদ রেখে আসলে কেন সরকারি দল কিংবা বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই ধরনের ব্যবসায়ীদের উৎসাহিত করছেন, সেটি আসলে গণতান্ত্রিক ধারা বা নির্বাচনের জন্য একটি বড় ক্ষতির কারণ হচ্ছে কিনা? না দেখেন, বরাবরই আমি বলতাম যে রাজনীতিবিদদের হাতে ফিরে আসা উচিত। এখন এই পার্লামেন্টে, গত পার্লামেন্টের চাইতে আরও 5% বেশি আপনার বিজনেসম্যান হয়ে গেছে, ব্যবসায়ী হয়ে গেছে। এখন ব্যবসায়ী হয়েছে 85% এই হাউসে, এই সংসদে। এখন লোকাল গভর্নমেন্ট নির্বাচনে যদি বলেন, সেখানে হচ্ছে কি, এখন যে গণতান্ত্রিক কালচারের যে ইলেকশন, সেটাও কিন্তু ত্রুটিপূর্ণ হয়ে গেছে। কারণ হচ্ছে নির্বাচনে গেলেই এখন টাকা লাগে। ওই দেখেন না, উপজেলা চেয়ারম্যান যারা দাঁড়াইছে, এর ভিতরে কোটিপতি বেশি। না 10,000 টাকার জামানত 1 লাখ টাকা নিয়ে গেছে, কোটিপতি বেশি। আর ভোটাররা আগে দেখছি, আমরা ছোট সময় দেখছি, সর্বোচ্চ একটা পান আর একটা বিড়ি, সিগারেটও ছিল না আমার সময় দেখছি, স্বাধীনতার আগে। এখন তো টাকা পয়সা উৎকোচ দিতে হয়, অনেক টাকা দিতে হয়, এরপরেও আসলে ভোটাররা উৎসাহ হারাচ্ছেন। এখন ব্যবসায়ীরা, আমি যেটা বলছি যে ব্যবসায়ীরা কে নমিনেশনও দেওয়া হয় এবং ভোটও পায়, তারা ভোট কিন্তু এইভাবে ভোট সংগ্রহ করে। আবার পার্টিগুলো এখন ওই ব্যবসায়ী টাকা আছে কিনা ওটা দেখা, ওই সে বুনিয়াদি নেতা অনেক ত্যাগ করছে, ওর সেও গুরুত্বপূর্ণ হলো সেই ইলেকশনে টাকা খরচ করতে পারবে কিনা, রাজনীতি কতখানি আছে সেই জায়গা থেকে সরে যাচ্ছে। জি, কিন্তু এরপর আসলে আমরা অনেকভাবে চেষ্টা করেছিলাম এই উপজেলা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখানোর জন্য, কিন্তু কোনো বিরোধী দলকে আমরা এই নির্বাচনে দেখতে পাইনি। কুদ্দুস আফরাদ, মাত্র 15টি উপজেলা নির্বাচনে লড়াই হয়েছে, 63টি উপজেলায় কোনোভাবেই তেমন ধরনের প্রতিদ্বন্দ্বিতাই হয়নি, অর্থাৎ এই সংখ্যা কিন্তু যথেষ্ট, 50-এরও অধিক। কি বলতে চান আসলে পরবর্তী নির্বাচনগুলোতে এটি কেমন প্রভাব ফেলবে? না, এইগুলো হচ্ছে রাজনৈতিকভাবে যদি বিশ্লেষণ করে তার সামগ্রিক অবস্থা যেরকম। ওনার একটা কথা বলি, উনি বলছেন যে একটা পান বা একটা বিড়ি দিয়ে একসময় নির্বাচন করছেন। একসময় আমাদের গায়ে কোনো জামাই উঠতো না, আপনি যে সময়ের কথা বলেন, একটা গেঞ্জি পরেই চলতো বেশিরভাগ, ওই হাতাওয়ালা গেঞ্জি বা একটা লুঙ্গি। এখন আমাদের হচ্ছে এই সময় যেটা হচ্ছে, আমাদের ব্যবসা স্ফীত হয়েছে, আমাদের আর গ্রামীণ অর্থনীতির ভিতরে শুধু থাকে না, আমরা বলি, কিন্তু আমাদের বিজনেস, আমাদের শিল্পায়ন অনেক কিছু হচ্ছে। আমাদের যেহেতু বিজনেসম্যানের সংখ্যা বেড়ে গেছে, সেই জন্য ব্যবসায়ীদের একটা প্রাধান্য থাকবে। আগে পার্লামেন্টে বেশিরভাগ ছিল স্কুল শিক্ষক, আইনজীবী, অ্যাডভোকেট, এদের প্রাধান্য ছিল। এখন এখানে ব্যবসায়ীদের প্রাধান্য স্বভাবতই হবে, কারণ রাজনীতিবিদরাও ব্যবসার সাথে জড়িত। এখন সেই জন্য এটাকে একবার ঢালাভাবে করা যাবে না। কিন্তু আমরা মনে করি, যেটা বিশ্বাস করি বা মনে করি, যে রাজনৈতিক চরিত্র যাদের আছে, যাদের রাজনীতির সাথে অ্যাক্টিভিটিস আছে, সেটা ব্যবসায়ী হোক, আইনজীবী হোক, সাংবাদিক হোক, চিকিৎসক হোক, প্রত্যেকে নির্বাচন করে না, তাকেই এইসব রাজনৈতিক নেতৃত্বে যেতে হবে, পার্লামেন্টেও যেতে হবে, উপজেলার নেতৃত্বেও যেতে হবে, কারণ তার হচ্ছে সম্পৃক্ততা আছে। আর যাদের এটা নাই, কেবলই বিজনেস করতেছে, তার ওইটাতে জেলে কেবলই আমলাগিরি করে অপশন নিল, তার ওইটাতে যে কোনো সংস্কার হবে না, তাতে জনগণের উপকার হয় না, এলাকার উপকার হয় না। এই জিনিসটা আমাদের বোধগম্য নিতে হবে একটা। আর দুই হচ্ছে, আপনি যেটা বললেন যে মাত্র 15টা জায়গায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, 63 এলাকা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া ছিল। এটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার ধরন হচ্ছে, যেসব জায়গায় খুব কাছাকাছি ছিল নেতৃত্ব বা প্রতিদ্বন্দ্বিতা, সেই সব জায়গায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। যেসব জায়গায় ব্যবধানটাই ছিল প্রথমেই বেশি পপুলার, যে কারণে অনেক জায়গা, যেরকম গতকাল 4র্থ ধাপে নির্বাচনের গত পরশু শেষ ছিল, বাসের বাছাইয়ের পর গতকাল যখন অ্যানাউন্স করলো, বললো একটা উপজেলায় কেউ দাঁড়ায়নি, একজন দাঁড়িয়েছে, তো তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতা করবে। আর কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতা কম হচ্ছে। মুদ্রা কথা হচ্ছে, বিএনপি সহ অনেক রাজনৈতিক দল অংশ না নেয়, এমনকি গত ভোটও বিএনপি বর্জন করছিল, কিন্তু তাতে সম্ভবত 61% ভোট গত উপজেলায় ছিল। এইবার দেখেন প্রথম ধাপে 36.1,
তো গতবার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মানে খুব শক্তভাবে ছিল, আবার এইবার তারাও নেই। এই যে এই না থাকার এইটা প্রবণতাটা আজিজ ভাই প্রথমেই বলছে, আমি মনে করি এটা ভালো না আমাদের রাজনীতির জন্য, রাজনীতি এবং গণতন্ত্র দুইটার জন্য ক্ষতির কারণ হতে পারে। কিন্তু আসলে এই যে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন করার সুযোগ দিচ্ছে বিরোধী দলগুলো, কিন্তু এর দায় আওয়ামী লীগ বিএনপি দুটো বড় দলের নিতে হবে। এই জায়গাটিতে এমএজি যদি আপনার কাছে আসে, এই যে বিরোধী দলগুলো বারবার আসলে এই সরকারি দলকে একটি সুযোগ করে দিচ্ছে, সেটিও তো আসলে সেই দায়ভার তারা নেবে কিনা? না দেখেন, সুযোগ করে দিচ্ছে কি দিচ্ছে না তার চেয়ে বড় কথা রাজনীতি খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। সরকারি দল মনে হচ্ছে ক্ষমতায় আছে, কিন্তু আপনি দেখেন তৃণমূলের ভিতরে যে দলাদলি শুরু হয়ে গেছে। আমার ধারণা আওয়ামী লীগের একটি লোক আওয়ামী লীগের নেতাকে যেভাবে শত্রু ভাবে তার চাইতে বিএনপিকে কম ভাবে, আমার ধারণা এমন জায়গায় চলে গেছে তৃণমূলে। সরকারি দলে এক ধরনের গৃহদাহ সৃষ্টি হয়েছে একদম পুরা। এই জন্য আমি বলছি যে আসলে যাই বলেন, বড় বড় দল ধরেন বিএনপি বলেন, যাদের ভোট আছে, হ্যাঁ ধরেন এই যে হাত পাখা এদেরও ভোট আছে, তারপরে ধরেন নিবন্ধন নাই, জামাত ইসলাম আছে, এরা তো ভোট ব্যাংকালার, এরা তো নির্বাচনে নাই। হ্যাঁ, আর বিএনপির যে যারা বহিষ্কার করে দেওয়া হয়েছে, যেটা খবর নিলাম, বহিষ্কার করার পরে ওরা আসলে ভার্চুয়ালি এতিম হয়ে গেছে। ওর বাপ মা ফ্যামিলির লোক ছাড়া কেউ বিএনপির তাদের পক্ষে যায় নাই। সুতরাং তারা তো বিএনপির ভোট টানতে পারে নাই। ওরাও যদি তার ওই প্রার্থীরাও কিছু বিএনপির ভোট টানতে পারতো তাহলে কিন্তু পার্সেন্টেজটা আরো ভালো বাড়তো। কিন্তু এরা কোনো ভোট, ওরা এতিম হয়ে গেছে সব এলাকায়। যেই ঘোষণা দিচ্ছে বহিষ্কার, বাস বাদ, ও আমাদের লোক না, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো এই জন্যে এটাতে একটা জিনিস বুঝতে হবে যে যারা ভোটার অর্থাৎ জনগণ বেশি, সদস্য সংখ্যা যেসব রাজনৈতিক দলের, তাদেরকে অ্যাকোমোডেট করেই নির্বাচন করতে হবে। এই যে নির্বাচন নিয়ে আসলে আওয়ামী লীগের যে বিশ্লেষণ আমরা দেখেছি, কুদ্দুস আফরাদ আপনার কাছে যদি আসি, আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এই বিষয়টিকেই বারবার সামনে নিয়ে আসার চেষ্টা করছে। শান্তিপূর্ণ না হয়ে কি আসলে অন্য কোনো সুযোগ ছিল? আমরা যেই সংঘাত সহিংসতা দেখেছি সেটিও কিন্তু খোদ আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগকেই দেখলাম আমরা, যেহেতু অন্য কোনো বিরোধী দল ছিলই না নির্বাচনে। না, শান্তিপূর্ণ ভোট হবে এটি স্বাভাবিক, এবং এইটাকে নেগলেক্ট করা যাবে না। যেটুকু শান্তিপূর্ণ হচ্ছে ওয়েলকাম করতে, আওয়ামী লীগ না দেশবাসীরও ওয়েলকাম করতে হবে। এখানে বিরোধের জায়গাটা আপনারা যেটা বলছেন যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা থাকলে এগুলো হয়, কিন্তু যেহেতু প্রবল প্রতিদ্বন্দ্বিতা নাই, আপনার ভাষ্য অনুযায়ী 15টা জায়গায় প্রবল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, ওইখানে ছোটোখাটো হুটহাট ঘটনা কিছু হয়তো ওটা হয়েছেও বটে, আমরা শব্দ আর বলবো না, কিন্তু এটা হচ্ছে ভোটের চরিত্র। ভোটে কোথাও কোথাও মারামারি হয়, ভোটের ফলের পরেও হয়, এমনকি প্রতিদ্বন্দ্বী প্রার্থী পরাজিত হওয়ার পরও যিনি বিজয়ী প্রার্থী তার উপরে হামলা করে এরকম আছে। কিন্তু এই প্রবণতাটাকে দূর করার সরকারি তরফে যথেষ্ট, এক জায়গায় গোলমালে 3 জন মারা গেছে। হ্যাঁ, আমি এটাই বলছি। তো বিষয়টা হচ্ছে যে সরকারের তরফে এইবার একটু প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ অবস্থা ভালো ছিল, কারণ 4টা ধাপে ভোট হচ্ছে, তো ম্যাজিস্ট্রেসি বেশি ছিল, ল এনফোর্স এজেন্সি বেশি ছিল, এগুলো ডেপ্লয়েড করতে পারছে ওইসব জায়গা। সাধারণত জাতীয় সংসদ নির্বাচনে এতটা পারে না, একদিনে ভোট হয়। এখান থেকে যেটা মুদ্রা কথা হচ্ছে যে আমাদের রাজনীতিকে আরও একটু কম্প্রোমাইজিং ইয়াতে আসতে হবে, বোথ সাইড, বোথ দলগুলো একটা কম্প্রোমাইজিং অবস্থা যদি না হয়, তাহলে যেটা আমাদের গণতন্ত্র বলেন, দেশ বলেন, রাজনীতি বলেন, সবই কিন্তু গুণে ধরবে। আওয়ামী লীগ এই কথা বলছে যে তারা সামনের 3টি ধাপে ভোটার সংখ্যা বাড়ানো তাদের মূল লক্ষ্য হবে, তারা চেষ্টা করবে। কিন্তু বিরোধী দলগুলো যদি না আসে, আবারও কিন্তু আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই নির্বাচন দেখবো। সেখানে তারা চেষ্টা করবে, কিন্তু আমরা তো গুলশানে যখন ভোট খারাপ পড়ে চট্টগ্রামে একটা উপনির্বাচন হয়েছিল, নিশ্চয়ই ঢাকার চেয়ে চিটাঙ্গে আর একটু সামাজিক সম্পৃক্ততা বেশি, কিন্তু চিটাঙ্গে যায় দেখা গেল আরো কম হয়েছে। কিন্তু যদি বারবার আসলে বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করে, কোনোভাবে কি আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে পারবো না? আরো কমবে, কারণ এটা ইতিহাস বলতেছে, ভোটের ইতিহাস বলছে যে মানে সবগুলো বড় দল নির্বাচন না আসলে এটা আস্তে 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 কমতে থাকবে, এবং এই নির্বাচনী পন্থাটাই বিতর্কিত হয়ে যাবে যে নির্বাচন দিয়ে প্রতিনিধি যাচাই করা সিস্টেম নাই, সিস্টেম অন্য তো আর কোনো বিধান নাই। গণতন্ত্রে তো একমাত্র ভোট ছাড়া আর অন্য কোনো সিস্টেম নাই। তো সুতরাং এই সিস্টেম বিকল হবে, তখন রাস্তা দুটো খোলা থাকে। একটা হলো তখন রাজনীতি অকার্যকর হলো, রাজনৈতিক শূন্যতা তৈরি হলো। রাজনৈতিক শূন্যতা হলে শূন্যতা তো পূরণ হবেই কোনো না কোনোভাবে, অথবা এদেশে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না, দুটোর একটা হবে।
তো সুতরাং এই জন্যই আমি বলছি যে যেহেতু এখন যে অবস্থা চলছে দলগুলোর মধ্যে, আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্রে সরকারি দল এবং বিরোধী দল একে অপরের পরিপূরক, ডান হাত আর বাঁ হাত, কিন্তু আমাদের দেশে সেই কাজ হচ্ছে না। একজন আরেকজনকে নির্মূল করতে চায়, এই কালচারে চলে গেছে। সুতরাং বিশ্বে এখন বেশিরভাগ দেশে শুরু হয়ে গেছে এই যে একজন আরেকজনকে নির্মূল করতে চায় বলছিলেন, আনুপাতিক হারে নির্বাচন। সেই জায়গায় গেলে আমার মনে হয় আমরা এখান থেকে, কিন্তু এই নির্মূল করাটি যখন আসলে একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কর্মকাণ্ড হয়, তখন সেটি আসলে আমাদের জন্য আরো বেশি অশনি সংকেত কিনা কুদ্দুস আফরাদ? না, নির্মূলটা হচ্ছে একটা হচ্ছে দৈহিকভাবে, আর একটা হচ্ছে রাজনৈতিকভাবে নির্মূল করার প্রচেষ্টা। রাজনৈতিকভাবে একদল আরেক দলকে ভ্যানিশ করার চেষ্টা করবে রাজনীতিতে। ও বহু প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, মুসলিম লীগ খুব প্রভাবশালী রাজনৈতিক দল ছিল, নির্মূল হয়ে গেছে, এটা হবে। কিন্তু দৈহিকভাবে যদি বা অন্যান্য কোনোভাবে, ওই জিনিসটা হচ্ছে খারাপ। যেটা মানে আজিজ ভাই যেভাবেই নেক, আওয়ামী লীগের উপর বারবার কিন্তু দৈহিক আক্রমণ হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বের উপরে একাধিকবার প্রচুর আক্রমণ হয়েছে। তো এই ধরনের আক্রমণে কিন্তু এটার একটা রিয়েক্ট থাকে, ওই রিয়েক্টকে অস্বীকার করা যাবে না, আমরা এটা পছন্দ করি বা না করি। জি, কিন্তু উপজেলা নির্বাচনে যখন আমরা আওয়ামী লীগের মাঝে আসলে এই ধরনের বিষয়গুলো দেখতে পেলাম, আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের সাথে নিজেরা লড়াই করছেন, সেটি আসলে আওয়ামী লীগকে অনেকটাই দুর্বল করে দিচ্ছে কিনা সংগঠন হিসেবে? সাংগঠনিকভাবে কিছুটা তো বিরোধ সৃষ্টি হচ্ছে, কিছুটা না, ভালো বিরোধী হচ্ছে। গত এমপি নির্বাচনে যারা এমপি হয়ে গেলেন, স্বতন্ত্ররা এখনও ওই এলাকায় খুব, স্বতন্ত্র যারা পাশ করেছেন তারা ওই এলাকায় খুব ভালো কর্তৃত্ব করতে পারে না। ওই এলাকার আওয়ামী লীগ এর চেয়ে বেশি কর্তৃত্ব করছে। আবার যে আওয়ামী লীগ বিজয়ী হচ্ছে, ওইখানে যিনি স্বতন্ত্র ছিলেন তার উপরে তো নিষ্পেষণ চলছে। এখন এইসব যদি মীমাংসা না করে, এইটা কিন্তু আরেকটা হানাহানির, যেটা বারবার উনি ঘুরিয়ে ফিরে ইঙ্গিত দিচ্ছেন আমাদের আজিজ ভাই এই আলোচনা, এইটা কিন্তু খুব শক্ত অবস্থা। কারণ শুধু আওয়ামী লীগ দুর্বল হলে এখানে খুশি হওয়ার কিছু নাই, রাজনীতি দুর্বল হয়ে যাবে। বিএনপি দুর্বল হলে রাজনীতি দুর্বল হয়ে যাবে, আর রাজনৈতিক দুর্বল হলে অন্য কেউ সেই সুযোগটা নেবে। সেই জন্য বলছি, কারাপশন এবং এই দলীয় একচ্ছত্র কর্তৃত্ব, বেআইনি কর্তৃত্ব, এগুলো যদি শক্ত হস্তে দমন না করতে পারে, রাজনীতিতে খুব দুর্দিন সামনে এগিয়ে আসছে। সহসাই আসলে আমরা এই সমস্যাগুলোর সমাধান কি দেখতে পাচ্ছি আজিজ? না, দেখেন, আগে আমাদের দেশে যেটা হয়েছে, দ্বিদলীয় আসলে রাজনীতি ভার্চুয়ালি হয়ে গেছে। অর্থাৎ বিএনপিকে কেন্দ্র করে বিরোধী দল, আওয়ামী লীগকে কেন্দ্র করে সরকারি দলের ঐক্য মোর্চা। তো এইখানে আরেকটা জিনিস হয়ে গেছে যে এই দুই দলের মধ্যে কিন্তু ডেমোক্রেটিক চর্চা হয় না। অর্থাৎ মূল উপর থেকে একজন, তার কিছু চক্র আছে হয়তো সুবিধাভোগী চক্র, তাদের পরামর্শ বড়জোর কাজ করে এইভাবে। তো এই চক্রটা কে ঠিক করবে বলেন? এই চক্র তো কারো ঠিক করার উপায় নেই। তো এই জন্য তারা যদি চায় যে না, গণতান্ত্রিক ব্যবস্থাটা দেশ জাতির স্বার্থে, যেহেতু পৃথিবীতে এখনও গণতান্ত্রিক ব্যবস্থা সমাদৃত এবং এইটাই জনকল্যাণের জন্য সবচাইতে শ্রেষ্ঠ, সুতরাং যা হয়েছে আসেন। আপনার ধরেন সাউথ আফ্রিকা ম্যান্ডেলা, তার লাইফটাই তো আপনার ইয়েতে দিয়ে দিল, জেলখানা কাটলো। ডি ক্লার্ক হোয়াইট নেতা, তার সাথে এসে তো সে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে যা ঘটনা ঘটেছে সব যার যার দোষ স্বীকার করেছে এবং পাবলিকলি ঘোষণা দিয়েছে, মাফ হয়ে গেছে, জাতিকে ঐক্যবদ্ধ করছে। কিন্তু আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই প্রচেষ্টাটা হয় না। কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি বিশ্লেষণ করে, আসলে বিশ্লেষকরা এটিও বলেছেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা নেই, বিএনপি বারবার নির্বাচন বর্জন করার মধ্য দিয়ে এটি আসলে প্রমাণ করার চেষ্টা করছেন। সেটি আসলে প্রমাণিত হচ্ছে নাকি আওয়ামী লীগ খানিকটা ভুল পথেই হাঁটছে? আমি এই প্রশ্নের উত্তর নিব, আরেকটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সন্ধ্যায় আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও দেশ সন্ধ্যায় ফিরে এলাম। আমরা উপজেলা নির্বাচনের বিশ্লেষণ নিয়ে আলোচনা করছিলাম। এম এ আজিজ, এই যে আসলে আওয়ামী লীগের জনপ্রিয়তা নেই, এমন আসলে একটি প্রমাণ করবার চেষ্টা করছে কিনা বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করার মধ্য দিয়ে বারবার? এই প্রশ্নে ব্যর্থতা আপনার, আমার কুদ্দুস আফরাদের। কারণ আগে কিন্তু হতো, মিডিয়াতে সার্ভে হতো, কার পপুলারিটি কত, কোন পার্টির কত, ইলেকশনের সময় অন্তত হতোই, ইস্যুভিত্তিক হতো। এখন আমরা সেই সাহসটা করি না, এই জায়গায় সমস্যা। গণতন্ত্র ফাংশন করছে না এই জায়গা। গণতন্ত্র সমাজে আমার কথা বলার মুক্ত স্বাধীনতা থাকতে হবে। আমরা কিন্তু কথা বলি সব সেন্সার করে।
এখনো যা বলার কথা আমি তা বলছি না, সেও বলতে পারছে না। সে সরকারের লোক, তাও সরকার পক্ষের সব ইউনিয়ন করে। আমি এইটা সেও আমি জানি, এই যে ব্রেকে বললাম না, বলতে পারছি না তো, কারণটাই ওই জায়গায় আমি বলবো। কিন্তু সরকার তো কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে নিষেধাজ্ঞা দেয়নি। এটা বলা যায় যে বিএনপি এবং আওয়ামী লীগের পপুলারিটি নেক টু নেক, ছোট করে কাউকে দেখতে পারে। কিন্তু এই জায়গাটিতে আসলে একটি বড় প্রশ্ন থেকে যায়। কুদ্দুস আফরাদ বারবার আসলে বিএনপি বলার চেষ্টা করছে যে যেহেতু তারা নির্বাচন বর্জন করছে, আওয়ামী লীগের ভোটার উপস্থিতি এতটাই কম যে এটি দ্বারাই প্রমাণিত হচ্ছে আওয়ামী লীগের এই মুহূর্তে ভোট ব্যাংক খুবই কম। কিন্তু বিএনপির সাথে যদি আসলে জনগণ থাকে, বিএনপি কেন নির্বাচনে এসে সেখানে জয়ী হচ্ছে না? প্রশ্নটা সেই জায়গায়। আমাদের গণতন্ত্রকে বিকশিত করার কথা, গণতন্ত্রকে পোক্ত করার কথা, গণতন্ত্র কায়েম করার জন্য বিএনপি ভোট বর্জন করছে। আসলে কি গণতন্ত্র কায়েমের জন্য করছে? গণতন্ত্র কায়েম করলে তো গণতন্ত্রের প্রথম ধাপই হচ্ছে ভোট। হ্যাঁ, এই নির্বাচনটা তাদের, এই নির্বাচন যে কোনো ভোট, ভোটের মাধ্যমে তার দাবি আদায় করতে হয়, ভোটের মাধ্যমে লড়াই করতে হয়। একবার না পারলে দেখো শতবার, এটা যেরকম আছে বাক্য। আবার যদি কেউ না আসে তবে একলা চলো, রবীন্দ্রনাথের মানে কবিতার একটা পংক্তি আছে। তো সেই জায়গায় বিএনপি বারবার ভোট বর্জন করছে। এতে যে গণতন্ত্র শক্তিশালী হচ্ছে না, হুমকির মুখে পড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা নিশ্চয়ই বিএনপির রাজনীতিবিদরা মানে অনুমান করছেন বা তারা করছেন। কিন্তু এইটা তো তারা নিচ্ছেন না কগনিন্সিতে, একতরফাভাবে এক হাতে যেমন তালি বাজে না, এরকম একবারে বিএনপি সব খারাপ তাও আমি বলছি না, আওয়ামী লীগ সব খারাপ তাও বলছি না। একটা জায়গায় যাওয়া দরকার, সব কিছুতে নেগলেক্ট করার পরিস্থিতি করে বিপ্লবীরা, নেগলেক্ট। তো এইখানে কিন্তু সেই যে একটি জায়গার কথা আপনি বলছেন, আলোচনা কিংবা সমালোচনার কথা, একটি সমঝোতার কথা, সেই জায়গাটিতেও কি আমাদের রাজনীতিবিদরা কিংবা রাজনৈতিক দলগুলো আছে? নাই। এই যে খেলা দেখলেন না গত ভোটের আগে, ওরা কোনো অবস্থাতে কোনোভাবেই আলোচনা যাবে না। লাস্টে এক দেশের কূটনীতিক নির্বাচন কমিশনে যে কথা বলে বেরিয়ে আসে, যখন বললো, এটা 18 নভেম্বর আমার এখন মনে আছে, যে সংলাপে যাওয়া দরকার, সেদিন আবার ওরা বললো যে সংলাপে যাইতে চাই। এর আগে অবৈদুল কাদের সাহেব বারবার বলছিল যে শর্তবিহীন সংলাপ হলে আমরা বসতে চাই, কিন্তু যাবে না। আর পরে শর্তযুক্ত সংলাপে তারা বসতে চাইছিল। এই যে এইসবগুলো তো দিবালোকে, মানে চোখের কি বলা, গ্লাস ছাড়া দেখা যায়। আমাদের রাজনীতিতে নোংরামুখী এইটাও আমরা বুঝি, রাজনীতির ভালো কি ওইটাও আমরা বুঝি। এখন হচ্ছে জনগণকে কিছু লোক গিনিপিগ বানাচ্ছে, তাদের স্বীয় স্বার্থে গিনিপিগ বানিয়ে জনগণকে জিম্মি করে একটা কিছু আদায় করতে চাচ্ছে। এইগুলো ঠিক না। এটা যারাই করো আখেরে তাদের পস্তাতে হবে। আমরা এই কারণে আসলে দলগুলো নিজেদের মাঝে অনেকটা অগোছালো হয়ে গেছে কিনা মেয়াদে, এবং এই মুহূর্তে সেটি আমরা সরকারি দলের কথা বলি কিংবা বিরোধী দলের কথা বলি, নিজেদের দল গোছানোই তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিনা? না, দেখেন, দল গোছানোটা সমস্যা না, ওনারা সন্তুষ্ট আছে। কারণ হচ্ছে এই দেখেন, প্রায় এখন 21 বছর হলো বিএনপি সরকারের বাইরে, কিন্তু একটি লোক কি অন্য দলে যোগ দিয়েছে? নিষ্ক্রিয় হয়েছে, কিন্তু কেউ দল ত্যাগ করে নাই। কিন্তু তারা আসলে যে আন্দোলন করছে, সেই আন্দোলনেও কি কোনো সফলতা পেয়েছে? আন্দোলনের বিষয়টা হলো যে সফলতা, কেস, কানেকশন ইত্যাদি ইত্যাদিতে হয়তো অনেকে মাঠে নামতে পারে নাই। হ্যাঁ, আন্দোলনের সফলতা আসে নাই, কিন্তু গণতন্ত্র তো এই ধরনের মারমুখী আন্দোলনের এখানে, এটা তো গণতান্ত্রিক শাসন নয়। আমাদের দেশে, অন্যান্য দেশগুলোতে যে আন্দোলন করতে করতে দেশ অচল করে ফেলাও, সরকার অচল করে ফেলাও, তারপরে এটা আন্দোলন হলো, এটা তো গণতান্ত্রিক চর্চা না। এই জন্য আমি বলছি যে ধরেন এই বিএনপি, এই আওয়ামী লীগ, 3 জোটে হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তারা এখনো ওয়েবসাইটে পাবেন, তারা স্বাক্ষর করেছে 3 জোটের রূপরেখা। কিন্তু বিএনপি তো বারবার বলছে জনগণ তাদের সমস্ত আন্দোলনের সাথে আছে, তাদের সমস্ত দাবি দেওয়ার সাথে আছে। সেই জনগণকেও কি আমরা তাদের সাথে মাঠে? তারা তো আওয়ামী লীগও বলতে চায় তাদের সাথে আছে, বিএনপির সাথে নাই। এইটাই তো সমস্যা, এইটাই তো সমস্যা। এই সমস্যা আমরা সমাধান দিতে পারছি না, কারণ কেউ জরিপ করতে পারছি না। আবার তারা তো ওই ওরাল বক্তৃতাতে জেতার জন্য এটা কয়ে যাচ্ছে। আমরা আমাদের বিবেচনা দিয়ে বিষয়, কুদ্দুস আফরাদ বলবো যে বিএনপির সমর্থক বেশি, হয়তো আমি বলবো যে না, আমি আওয়ামী লীগের সমর্থক বেশি, এরকম বলে দিলাম। এটা তো হলো না। বড় দুটি দলই আসলে নিয়ন্ত্রণ হারাচ্ছে। আমার কথা হচ্ছে এই দেশের সমস্যা, রাজনৈতিক সমস্যা চলে যেতে পারে। 3 জোটের রূপরেখা বিএনপিও স্বাক্ষর করেছে, আওয়ামী লীগও স্বাক্ষর করেছে,
ওইটা এখনো ওয়েবসাইটে পাওয়া যায়, ওইটা অনুসরণ করুক। সেই সুযোগ আসলে এই মুহূর্তে খুবই কম বোধ হয় আমাদের সামনে। কুদ্দুস আফরাদ যে কথা বলছিলেন এম এ আজিজ, সেই জায়গাটিতে যাওয়ার সুযোগ হয়তো এই মুহূর্তে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে খুবই কম। কিন্তু বড় দুটো রাজনৈতিক দলের কথা যদি আমরা বলি, আমরা কি দুটো রাজনৈতিক দলকে আমরা নিয়ন্ত্রণ থেকে হারিয়ে ফেলছি? না, নিয়ন্ত্রণ থেকে হারিয়ে ফেলছি না। বাস্তবতা হচ্ছে আমাদের দেশটা যে লক্ষ্য নিয়ে স্বাধীন হয়েছিল, সেই লক্ষ্য থেকে দূরে নেওয়ার একটা প্রচেষ্টা ছিল। যারা যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের সঙ্গে ছিল না, দেশের এবং দেশের বাইরের, ভিতরের বাইরের সব জায়গা, তাদের একটা লক্ষ্য ছিল এটাকে একটা অকার্যকর রাষ্ট্র করা। এখন অকার্যকর রাষ্ট্র করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, পারে নাই। কিন্তু মুদ্রা কথা হচ্ছে 2009 থেকে দেশটা ঘুরে দাঁড়িয়েছে। মানে আমরা 71 সালের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যের 50% অর্জন করতে না পারলো, বা 50% সরে এলেও 50% আমরা অর্জন করেছি। আমাদের এখন মোটা চালের ভাতের চেয়ে চিকন চালের ভাত খেতে পারি সবাই কম বেশি, অন্যান্য কিছু করতে পারি। আমাদের অর্থনৈতিক প্রবৃত্তি ভালো অবস্থানে আছে, ব্যবসা বাণিজ্য স্ফীত হয়েছে। কিন্তু ওই যে গণতন্ত্রের কথা বলি, ওই জায়গাটায় বা আমাদের গণতান্ত্রিক সংস্কৃতির কথা বলি, ওই জায়গাটা আমরা পিছনে পড়ছি। আমাদের যে লক্ষ্য মুক্তিতে ছিল অসাম্প্রদায়িকতা এবং গণতন্ত্রেরকে আরও একবারে নিবিড়ভাবে সব প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিকভাবে চলা, ওইখানে আমরা যাইতে পারিনি বা যাওয়ার সম্ভব হয় নাই। কিন্তু আমরা এই জায়গার থেকে চ্যুত করার জন্য আমাদের কিন্তু ধারাবাহিক একটা প্রচেষ্টা চলছে। মানুষ কিন্তু এই জায়গায় বিভ্রান্ত, নাহলে বিএনপির মতো একটা বড় দল এবং বিএনপির সঙ্গে অন্যান্য কিছু দল বাইরে থাকার পরও গভর্নমেন্ট থাকে কীভাবে থাকে, ওই একভাবেই জনগণের একটা বড় সমর্থন তাদের সঙ্গেও আছে বলেই আছে। কেন আছে বা অন্যান্য মহল কেন আছে হচ্ছে দেশটা এগোচ্ছে, দেশটাতে দুর্নীতি আছে, দেশটাতে অনিয়ম আছে, দেশটাতে অনেক কিছু আছে, তারপরে দেশটা এগোচ্ছে। এই এগোনোটা যদি আরো স্মুথ করা যায়, মানে করার জন্য আমাদের কারাপশনটাকে যদি লাগাম টেনে ধরা যায়, আমাদের অন্যায় অবিচার যদি দ্রুত বিচারের ব্যবস্থা করা যায়, আমাদের যেসব লুটপাট শুনি পাচার এইসবকে টেনে ধরে এক জায়গায় খাঁচাবন্দি করা যায়, আমাদের গণতন্ত্র বলেন, দেশ বলেন, সবকিছু লাগবে না তখন আর। কিন্তু সেই জায়গাটিতে আসলে যারা ভোটার আছেন তাদের ভোটের অধিকারটিও নিশ্চিত করা খুবই জরুরি, এবং সেই অধিকার তখনই নিশ্চিত হবে যখন তারা বেছে নিতে পারবে। পেটে ভাত থাকলে ভোট, এখন মানুষের পেটে ভাত আছে, তাহলে আমরা ভোটটা কেন নিশ্চিত করতে পারলাম না? না, দেখেন, রাজনীতিটা কুদ্দুস আফরাদ সাহেবই বলছেন যে আমরা রাজনীতিতে এগোতে পারছি না। রাজনীতি যদি না থাকে, উন্নয়ন যদি হয়েও থাকে, সেটা টিকে থাকবে না। এখন সরকারি দল, এটা কিন্তু দলের উপরে নির্ভর করে নাই, আছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপরে, প্রশাসন, পুলিশ বলেন, ব্যবসায়ী বলেন, এদের উপরে নির্ভর করে। যে প্রভাব উপজেলা নির্বাচনেও পড়েছে বলে বলছিলেন আপনি। এই জন্য আমি বলছি যে রাজনীতিবিদদের কাছে রাজনীতি ফিরে আসতে হবে এবং গণতন্ত্র চর্চা করতে হবে। কিন্তু প্রথম ধাপে যে উপজেলা নির্বাচন আমরা দেখলাম, সেখান থেকে আসলে সরকারি দলের কি ধরনের শিক্ষা নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন? কুদ্দুস আফরাদ, আপনাকে দিয়ে যদি আমি শুরু করি। না, শিক্ষা হচ্ছে যে আপনারা একটু আগে বলছিলেন যে ভোট বাড়ানোর ওদের চেষ্টা থাকবে, কিন্তু তাতে খুব বেশি কাজ হবে না। কাজ হবে না হচ্ছে এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যদি সেরকম সবল না হয়, যদি দেখা যায় একজনের হাতে অনেক টাকা আছে, তার পিছনে সবাই, তখন ওই অপর প্রতিদ্বন্দ্বীরা তারা মাঠে নামে না। এখন কোথাও যেটা হয়, অনেক টাকা ভেঙেও ভোটে জয়লাভ করা যায় না, সেখানে এটা হচ্ছে মানুষের নীরব বিপ্লব। ওইটা হচ্ছে বিপ্লব। আওয়ামী লীগ বারবার বলবার চেষ্টা করছে যে সামনে ধাপগুলোতে ভোটারদের আগ্রহ বাড়বে, আদৌ কি বাড়বে? আরো কমবে। তবে আপনি যে জায়গায় সমস্যা বারবার দেখছেন, আমি বলবো যতক্ষণ পর্যন্ত বিএনপি ও আওয়ামী লীগের ভোট কাছাকাছি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশের রাজনীতির যে চরিত্র, তাতে করে সমাধান হবে না। একটি দল যদি সমর্থকে অনেক পিছিয়ে চলে যায়, তাহলে কিন্তু নিরপেক্ষ নির্বাচন হবে। সেটা বোঝার জন্য তো একটি নির্বাচনে অংশগ্রহণ করাটা প্রয়োজন দুটো দলের, সেটিও তো আমরা দেখতে পাচ্ছি না। এটা ঠিক আছে, এটা যেমন ঠিক আছে, আবার উল্টাটাও আছে। সরকারি দল, সকল প্রশাসন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারের হাতে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার দায়িত্ব সরকারের। কিন্তু একটি দল বারবার নির্বাচন বর্জন করে যদি সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে, বারবার করিলে ওই বারবার 13 বারে জয়েন করবে। আগে লেভেল প্লেইং ফিল্ডে তৈরি করুক। যে অনাস্থা তৈরি হয়েছে, এই যে আমি ডামি নির্বাচন, উপজেলা নির্বাচনে তো কোনো দলীয় প্রতীক ছিল না, সেখানে কেন প্রতীক ছিল না? কিন্তু এইটাই তো বলছি, এটা তো চতুরতা, এটা তো ধরছে। আগে প্রতীক করলো কেন? সবার বিরুদ্ধে। সেই কৌশলের কাছে বারবার বিরোধী দলগুলো না, এটা কৌশল না, এটা অপকৌশল।
না, উপজেলা নির্বাচনে প্রতীক আগেও ছিল না, এটা হচ্ছে 15 সালে 9 সালে একটা নির্বাচন হয়েছে উপজেলা, প্রতীক ছাড়াই হয়েছে, ওই সময় এই প্রতীকের ব্যবস্থাও ছিল না। আমি 15 সাল থেকে হয়েছে না না, হ্যাঁ 15 সাল থেকে 9 সালে নির্বাচন হয়েছে, হ্যাঁ তখন হচ্ছে প্রতীক ছিল না আর কি, স্বতন্ত্রভাবে। উপজেলা নির্বাচন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন, ওইগুলাতে হচ্ছে এই যে প্রথমেই আমরা শুরু করেছিলাম যে আদা আদি কাজ কখনোই ভালো হয় না, যদি পুরোটা করতো মেম্বার সহ তাহলে একটা কথা, আর 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 যদি করেও থাকে ওইখানে কি হয়েছে জানেন, 2-3 বার যাই হয়েছে পয়সা দিয়ে নমিনেশন দিচ্ছে, আওয়ামী লীগের মতো দল নির্লজ্জভাবে পপুলার লোকটাকে দেয় নাই, সেই জায়গায় এই প্রতীক ব্যর্থ হয়ে গেছে, কারণ সেই জায়গায় প্রতীক ব্যর্থ হয়েছে। যদি সেই জায়গায় প্রতীক ব্যর্থ না হতো, সত্যিকারের লোক নমিনেশন দিত, তাহলে আওয়ামী লীগও কিন্তু ব্যর্থ হয় না। আওয়ামী লীগ এই জিনিসটা যদি না বুঝে, এই তারা প্রতীকের প্রশ্ন আসলে গত নির্বাচনে এত কিছু বাছাই টাছাই করে দেওয়ার পরেও কেন তাদের এত লোক ফেল করে, এটা বুঝতে হবে। আরও লোক তারপর কোথাও কোথাও তো কারচুপির আশ্রয় নিতেই হয়েছে, না হলে কিন্তু 100 স্বতন্ত্র পাস করতো, তাহলে কোথায় হয়, টাকা পয়সায় হয়। এবং এই জায়গাটা যদি বড় দল হিসেবে, আওয়ামী লীগ একটা লার্জেস্ট দল ছিল, এই দেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিছে, এই দলে কেন এই ধরনের গুণে ধরবে? সেই জন্য বলছি যে প্রতীকটা বড় কথা না, প্রতীকটা হচ্ছে মানুষের সততা, মানুষের জনপ্রিয়তা, সেই জায়গাটা সেলুট করতে হবে। এবং আওয়ামী লীগের মতো দল, বিএনপির মতো দলের নেতৃত্বের সব স্তরে তাদেরকে আমরা দেখতে চাই। এই উপজেলা নির্বাচনকে তাহলে শেষ পর্যন্ত আমরা কতখানি সফল বলতে পারি? আরেকটা ছোট কথা, আপনি যে প্রশ্নটা করছিলেন সেটা হচ্ছে যে স্থানীয় সরকার ভোট প্রতীক দেখ আর যাই দেখ, কখনোই প্রতীকে হয় না। ওই স্থানীয় সরকারের ভোট দলীয় প্রভাব থেকে যায়, দলীয় প্রভাবে হয় না। স্থানীয় সরকার ভোট হয় মামার বাড়ি, নানার বাড়ি, জ্ঞাতি গোষ্ঠী, চৌধুরী, ভূঁইয়া, নদীর এই পার ওই পার, রেল লাইনের এই পার ওই পার, পাহাড়ের এই পার ওই পার, এইসব আঞ্চলিকতা দেখা দেয়। স্থানীয় সরকার ভোটে যতই প্রতীক দেখ, ভোটটা হয় মূলত হচ্ছে ওইখানে আওয়ামী লীগ বিন ব্যাক হয়ে যায়, ওইসব স্থানীয় সরকার নির্বাচনে প্রতীকে ভোট হয় না। সামনের উপজেলা নির্বাচনগুলোকে আমরা কতখানি সফল হতে দেখবো বলে আশা করতে পারি কিনা? না, ভোট আরো কমবে, সফলতা আরো কমবে। কারণ হচ্ছে এইবারে নির্বাচনে বিএনপির যে বহিষ্কার করা হয়েছে, তারা তো এতিম হয়ে গেছে, সামনের বারে আবার বহিষ্কার করবে, এই কারণে ওরা আর বহিষ্কার হওয়ার ভয়ে জানে যে লাভ তো নাই। সরকারি দল আসলে এই ভুলগুলো সংশোধন করবে কিনা? হ্যাঁ, সরকারি দল করবে না। সরকারি দলে তো যতই বলেন, সরকারি দলের ভিতরে যে এই পার্লামেন্ট নির্বাচনের পরে যে দলাদলি শুরু হয়ে গেছে, এই দলাদলি তো কেন্দ্রের থেকে মীমাংসা করার চেষ্টা করেছে, ফেল করার পরে প্রতীক সরাই দিয়েছে। অর্থাৎ সামনের উপজেলা নির্বাচনে আমাদের অনেকটা বেগ পেতে হবে, অনেক সমালোচনার সৃষ্টি থাকবে। আজিজ কুদ্দুস আফরাদ, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।